আসসালামু আলাইকুম। আমার নাম চাঁদনি। আমি কুষ্টিয়ার মেয়ে। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমাদের পরিবারটা শিক্ষিত এবং ভদ্র। গরিব হলেও মা বাবা আমাদের সবাইকে লেখাপড়া করিয়ে মানুষ করেছে। কোনো দিন কোনো কিছুর অভাব দেয় না। যদি কোনো কিছু চাই, অনেক কষ্ট করে হলেও তারা আমার আবদার ফিল আপ করে। কিন্তু আমি ছিলাম একটু উশৃঙ্খল। মা বাবার কথা ঠিকমতো শুনতাম না। এতে করে পরিবারের কাছ থেকে আমিই ঠকতাম। কথা না শোনার কারণে তারা আমাকে এত বেশি আদর করতো না, অবহেলা করতো। কিন্তু কি করব, আমার স্বভাবই যে এরকম। যতই মারধর করুক, আমি আমার মতোই চলবো। কোনো রকম মেট্রিক পাস করি, তাই না টুই না, মানে অটো পাস। এই যে করোনা থেকে যে শুরু হয়েছিল অটো পাস সিস্টেম, সেই অটো পাসই আমি করেছি। অর্থাৎ আমাকে কোনো পরীক্ষায় দিতে হয় নাই। করোনা আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল। যদি না আসতো, আমি কোনোদিনও মেট্রিক পাস করতে পারতাম না। ক্লাস 9 থেকে আমি ছাত্রী ভালো ছিলাম না, এজন্য কোনো ছেলেরা আমাকে পছন্দ করতো না। কিন্তু যখন মেট্রিক পাস করি, তখন ছেলেরা আমার পিছনে লাইন ধরে। তখন আমার খুবই ভালো লাগতো। এদিকে কয়েকটি ছেলের সাথে ভালো সম্পর্কও হয়ে গেল এবং তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হলো। মাঝে মাঝে রাত বেরাতে পার্কে, হোটেলে, মার্কেটে মাঝে মাঝে ওদের সাথে ঘুরতে যেতাম। সেই সুযোগে তারাও মাঝে মাঝে আমার ডাবগুলোতে হাত দিত। এতে করে আমারও খুব ভালো ফিলিংস লাগতো। তখন কিছুদিনের মধ্যেই আমি এমন ভাব করি যেন আমাকে বিয়ে দিতে হবে, আমার একটা স্বামীর প্রয়োজন। কিন্তু কেউ যদি আমাকে অফার করতো, চলো আমরা পালিয়ে বিয়ে করি, আমি এক বাইকে চলে যেতাম এবং তাকে পালিয়ে বিয়ে করতাম। তখন আমার ছেলেদের প্রতি নেশা হয়ে গেল এবং মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও দেখে ছেলেদের প্রতি আকর্ষণ বেড়ে গেল। মনে মনে ভাবতাম কখন আমাকে বিয়ে দেবে, কখন একটি ছেলের বুকে মাথা রেখে ঘুমাবো। এবং এটাও চিন্তা করতাম, আমি যে ছেলেকে বিয়ে করব, সেই ছেলের জিনিসটা অনেক লম্বা মোটা হতে হবে, না হলে তার সাথে সংসার করব না। সে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, টাকা থাকুক বা না থাকুক, তার জিনিসটা অনেক মোটা আর লম্বা হতে হবে এবং সে বিভিন্নভাবে আমার সাথে খেলতে হবে। এরকম স্বপ্ন নিয়ে দিন যেতে থাকে। কিন্তু হঠাৎ করেই মা বাবা আমার বিয়ে ঠিক করে ফেলে। ছেলেটিকে আমাকে দেখায়ও নাই। পরে বিয়ে ঠিক করে ছেলেটিকে আমাকে দেখালো। ছেলেটি আমাদের পাশের গ্রামেরই। ছেলেটি দেখতে শুনতে খুবই স্মার্ট এবং শিক্ষিত, তবে তার চেয়ে বেশি সমস্যা, সে একটু খাটো। তখন আমি মনে মনে ভাবলাম, এই খাটো ছেলের জিনিস কি আর লম্বা হবে? এই ছেলের জিনিস কোনোভাবেই লম্বা হবে না। তখন মনে মনে ভাবলাম, এই ছেলে দিয়ে আমার হবে না। তখন মা বাবাকে ডাইরেক্ট নিষেধ করে দিই যে আমি এই বিয়ে করব না। তারা আমাকে অনেক বলে, কেন করবে না? ছেলেটি অনেক সুন্দর, অনেক স্মার্ট এবং শিক্ষিত, তোর সমস্যা কি? আমি তখন আমার মনের কথা আর বলি না, কানা তো মনে মনেই জানা আমি তাকে কেন বিয়ে করব না। কিন্তু এই কথা যদি মুখে প্রকাশ করি, তাহলে তারা আমাকে খারাপ বলবে। কিন্তু আপনারাই বলুন, বিয়ের পর স্বামীর খলা যদি ঠিক মতনে না হয়, তাহলে কি আমি সুখে দিন কাটাতে পারবো? আমি কি ভালো সিদ্ধান্ত নিয়েছি না খারাপ সিদ্ধান্ত নিয়েছি, এটা আপনারা কমেন্টে জানাবেন। তারপর তারা আমাকে বলল, তুই আসলেও একটা বেয়াদব মেয়ে, ছোটবেলা থেকেই তুই বেয়াদব। ভাবছিলাম তুই মনে হয় লেখাপড়া করে মানুষ হয়েছিস, কিন্তু তুই লেখাপড়া করেছিস ঠিকই, কিন্তু মানুষ হতে পারিস নাই। তোর বিয়ে আমরা দেব না, তুই তোর নিজের বিয়ে নিজেই ঠিক কর। তখন আমি কি করব? মনে মনে প্ল্যান করলাম, কাকে বিয়ে করি, এমন ছেলে কোথায় পাই। এই চিন্তা করতে করতে আমার দিন আর যায় না। তখন আমি নিজের পছন্দ মতোই এখন যে স্বামীর সাথে সংসার করছি, এই স্বামীকে গাড়ির মধ্যে একদিন আমার পরিচিত হয় এবং আমি তখন বুঝতে পারি এই ছেলেটি মনে হয় আমার চাহিদা মেটাতে পারবে এবং সে তার জিনিসটা বিশাল মোটা আর লম্বা হবে। তখন আমি তাকে নিজেই প্রস্তাব দেই এবং সে আমাকে বিয়ে করে। কারণ সে একটা গরিব মানুষ, তার টাকা পয়সা এত বেশি নাই এবং সে অশিক্ষিত। আমার মতো মেয়েকে কেন পছন্দ করবে না? তাই অফার দিতেই পরের দিনই আমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করে এবং তারপরের দিনই আমার বাসর হয়। এবং বাসর রাতের ঘটনাটা তো আমি আগেই বলেছি। এখন যে স্বামী আমি পেয়েছি, যা চেয়েছিলাম তা এখন হারে হারে পাচ্ছি। আমি একটা নারী মানুষ, সে যদি আমাকে রাতে 5 বার, দিনে 5 বার তার ঘোরার মতো জিনিসটা আমার মতো একটা মেয়ের জায়গায় করে,
তখন এটা কতবার নিতে পারে? একটা মেয়ের আর কি পরিমাণ শক্তি থাকে? একটা মেয়েকে যদি এক রাতে একবার সর্বোচ্চ করে তাহলে তো একটা মেয়ের হয়ে যা, কিন্তু সে রাতে কমপক্ষে 5 বার করে এবং দিনেও কমপক্ষে 5 থেকে 7 বার করে, এবং আমি এখন আর নিতে পারছি না। এখন আমি কি করব? কারণ আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। মা বাবা পছন্দ করেছিল একটি ছেলেকে, সেই ছেলেকে আমি বিয়ে করিনি, নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আমি জানি এই রোজার মধ্যে সকলেই ভালো আছেন, আর আমি দোয়াও করি যে আপনারা সকলেই ভালো থাকেন। এখন আপনারাও বলতে পারেন যে বিউটি আপু আপনি কেমন আছেন। এই মুহূর্তে যারা আমার এই গল্পটি শুনছেন, আমি সবাইকে আমার মনের কথাটা বলছি। আমি ভালো নেই। ভালো থাকলে কি আর অনলাইনে গল্প বলতে আসি? আমার এই গল্পটি কোটি কোটি মানুষ দেখবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ভালো নেই। আর কেন ভালো নেই, আমার সেই জীবনের ঘটনাটিই বলবো। আমি একজন গরিব সাধারণ পরিবারের মেয়ে। সাধারণ পরিবার থেকে অসাধারণ হওয়ার জন্য মালয়েশিয়ায় গিয়েছিলাম কাজ করার জন্য। রাতারাতি বড়লোক হয়ে যাব এই স্বপ্ন নিয়ে, কিন্তু সবার স্বপ্ন সত্যি হয় না। আর ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, গরিবের মেয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে নেই। তো এই কথাটি আমি এখন বিশ্বাস করছি যে আমার মতো সাধারণ মেয়েরা যদি রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করে তাহলে তাদের জীবনে কত সংগ্রাম, কত কষ্ট করতে হয়, তা আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, যাতে করে আমার মতো মেয়েরা আমার এই গল্প থেকে শিক্ষা নিতে পারে। প্রিয় দর্শক, যারা আমার এই গল্পটি শুনছেন, আপনাদেরকে প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মোসাম্মদ বিউটি আক্তার। আমার বাড়ি কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ চিনেন না এমন কোনো লোক নেই। ঢাকার পাশেই বুড়িগঙ্গা নদী পার হলেই কেরানীগঞ্জ থানা উপস্থিত। যদিও আমার বাড়ি ঢাকায়, তবে আমার বাসা একদম গ্রামে পড়েছে। আমার বাবা একজন সাধারণ কৃষক। আমরা 4 বোন 2 ভাই। আমি সবার বড় মেয়ে। আমার বাবা একলা যে ইনকাম করে তা দিয়ে আমাদের সংসার ভালো করে চলে না। এছাড়াও আমাদের ভাই বোনের লেখাপড়ার খরচ জোগাতে আমার বাবাকে অনেক হিমশিম খেতে হয়। তো আমার বয়স যখন 10 বছর, তখন আমি প্রাইমারি পাস করি। প্রাইমারি পাস করার পর আমার অনেক ইচ্ছা ছিল আমি আরও লেখাপড়া করব, হাই স্কুলে ভর্তি হব, ভালো লেখাপড়া করে মাস্টারি করব, এরকম স্বপ্ন মনের মধ্যে ছিল। কেননা আমি ছাত্রী হিসাবেও ভালো ছিলাম। আমি যখন ক্লাসে যেতাম সবার আগে আমি প্রশ্নের উত্তর দিতে পারতাম। আমাকে যে বাড়ির পড়াগুলা দিত তা আমি সবগুলোই মুখস্থ করে যেতাম। আর এ থেকে আমার স্কুলের স্যারেরাও অনেক ভালোবাসত এবং আমাকে অনেক আদরও করতো এবং আমাকে অনেক ভালোবাসতো, এবং আমার মাথায় হাত দিয়ে বলতো, আসলেও তুই খুব ভালো মেয়ে রে, গরিব ঘরের মেয়ে এত মেধাবী। তুই যদি বড়লোক ঘরে জন্ম নিতে তাহলে যে তুই কেমন স্টুডেন্ট হতি। প্রিয় দর্শকরা, যারা আমার এই গল্পটি শুনছেন, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কেমন স্টুডেন্ট ছিলাম। আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন আমার রুল ছিল 1। তো 1 রুল যার থাকে নিশ্চয়ই তারা ভালো থাকে, এটা আশা করি সকলেই জানেন। তো আপনাদের কার কার রুল 1 ছিল কমেন্টে জানাবেন। আর যারা প্রিয় দর্শক শ্রোতা, আমি অনেক কষ্ট করে ভিডিওটি করছি, এই জন্য আমি ইউটিউব চ্যানেলকে কি বলে যে ধন্যবাদ জানাবো তা ভাষা খুঁজে পাই না। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আমার গল্পটি যারা শুনছেন সবাই একটা করে লাইক দিয়ে দিন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, কোটি কোটি মানুষ যেন দেখতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, তো আমি প্রাইমারি পরীক্ষা দিয়ে ফার্স্ট হই এবং যখন 6-এ ভর্তি হব আমি মা আব্বাকে বলি আমাকে ভালো একটা স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য, কিন্তু তারা বলে, মা তোকে আর লেখাপড়া করতে হবে না, দেখ তোর ছোটো ভাই বোনদেরকে ঠিক মতন খাওয়াইতে পড়াইতেই পারি না, তো আমরা কিভাবে তোকে লেখাপড়ার খরচ দিব। আমি বললাম, মা তোমরা যেভাবেই হোক আমার খরচ জোগাড় করো, আমি লেখাপড়া করতে চাই, লেখাপড়া করে অনেক বড় হতে চাই। তখন আমার মা বলে, গরিবেরা এত লেখাপড়া করতে পারে না। আমি বললাম, কেন মা, গরিব দেখে কি হয়েছে, আমিও তো একটা মানুষ, আমারও তো 2 হাত 2 পা আছে, আল্লাহ আমাকে ব্রেন দিয়েছে, তাহলে আমি কেন পারবো না। তখন আমি বলি, আমিও পারবো মা, তোমরা শুধু আমাকে সামান্য খরচ দিয়ে যেও, স্কুল থেকে উপবৃত্তির টাকা দেবে, মোটামুটি অনেক খরচ হয়ে যাবে, সামান্য খরচ দিলেই আমার লেখাপড়াটা হয়ে যাবে। আমি তাদেরকে অনেক বুঝিয়ে বলি, তখন মা রাজি হয়। কিন্তু আমার কপালটাই খারাপ। ওদিন বিকালবেলা আমার বাবা যখন বাজার করতে যায়, তখন বাবা আসার সময় অটো রিক্সাটা উল্টে গিয়ে এতে পড়ে যায়। এতে করে আমার বাবা
মারাত্মক আঘাত পায়। প্রিয় দর্শক শ্রোতা, গরিবের জন্য আল্লাহ মনে হয় সহায় হন না, না হলে অনেক কষ্ট করে রাজি করিয়েছিলাম। এই মুহূর্তে কি এই ঘটনাটা ঘটে? তখন বাবাকে নিয়ে সবাই হাসপাতালে দৌড়াদৌড়ি করে। আমার প্রতিবেশী চাচা, দাদারা আমার বাবাকে হাসপাতালে নিয়ে যায়। বলে রাখা দরকার, আমার আপন কোনো চাচা নেই, আমার বাবা একা। তবে আমার 4জন ফুপু আছে। আমার ফুপুরা তাদের ওয়ারিশ নিয়ে গেছে, যার কারণেই আমার বাবার একদম সামান্য সম্পদ রয়েছে এবং ফুপুরাও আমাদের খোঁজ খবর নেয় না। তো যাই হোক, তখন বাবাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করা হয়। বাবা ভালো হয় ঠিকই, কিন্তু দুর্ভাগ্য, বাবা বাকি জীবন আর কাজকর্ম করে খেতে পারবে না। কেননা বাবার যে 2টা পাও ছিল, সেই 2টা পাওই অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যায়। তাই বাবা তখন প্রতিবন্ধী হয়ে ঘরের মধ্যে পড়ে থাকে। আর তখন আমাদের সংসারে তখন বাবাকে নিয়ে সবাই খুব টেনশনে পড়ে যায়। পরিবারটা একদম তছনছ হয়ে যায়। সকালবেলা বাবা ছিল ভালো মানুষ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কার কার জীবনে আমার মতো এরকম ঘটনা ঘটেছে? যদি আমার ঘটনার সাথে কেউ ঘটনা মিলে যায়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, তখন তো আর আমি তত বেশি বুঝি না। 10 বছরের একটা মেয়ে, এরকম জ্ঞান কি আর থাকে? তখন আমার মা, আমরা 6 ভাই বোনকে নিয়ে বড় ধরনের বিপদের মধ্যেই পড়ে যায়। মা তখন কি করবে কোনো দিশাই পায় না। মা নানার বাড়ি যায়, নানার বাড়ি থেকে টুকটাক জিনিস নিয়ে আসে, রান্নাবান্না করে আমাদেরকে খাওয়ায়। কিন্তু এভাবে আর কতদিন? আমাদের প্রতি হপ্তাহে চাল লাগতো প্রায় 1 কেজি। বুঝেনি তো গ্রামের মানুষ, তো নানার বাড়ি থেকে প্রতিদিন আর কতই দিতে পারে? যদিও নানা নানু বেঁচে আছে, কিন্তু মামারা বিয়ে করেছে। নানা নানু কোনো মাতবরি করলে মামিরা ঝগড়া লেগে যায়, তো যার কারণে সবসময় দিতেও পারে না। তখন কোনো রকম কে না খেয়ে আমাদের দিন কাটে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই অবস্থা যদি আপনারা দেখতেন, তাহলে আপনাদের চোখ দিয়ে টপটপ করে পানি পড়লো হলে। কিন্তু তখন তো আর আপনারা দেখেন নাই। তখন মা ওর বাড়ি তার বাড়ি টুকটাক কাজকর্ম করে সংসার চালাতে শুরু করে। কিন্তু গ্রামের মধ্যে মা ঠিকই কাজ করে, কিন্তু গ্রামের মানুষকে আর ঠিকমতো টাকা দিতে চায়? ঠিকমতো টাকা পয়সা দিতেই চায় না। সারাদিন কাজ করিয়ে 100-200 টাকা দিয়ে দেয়। তা দিয়ে কি আর এত বড় সংসার চলে? জিনিসপত্রের যে দাম, তা দিয়ে কোনোভাবেই সংসার চলতো না। তো এদিকে আস্তে আস্তে আমারও বয়স বাড়তে লাগলো। তো এক পর্যায়ে আমি বললাম, মা, আমি বাড়িতে না থেকে আমি ঢাকায় চলে যাব। আমি গিয়ে গার্মেন্টস করব, তাহলে কিছু টাকা ইনকাম করে তোমাদেরকে দিতে পারবো। মা তখন বলল, তুই একটা মেয়ে মানুষ, তুই কোথায় যাবি? কোথায় গিয়ে কাজকর্ম করবি? আর বর্তমান জমানাটা খুব খারাপ, কোথায় গেলে কি জানি হয়? তখন তো আরো বেশি দুশ্চিন্তায় পড়ব। তখন মা বলল, কি করব মা, তোর বাবাও অসুস্থ, প্রতিদিনই অনেক টাকার ঔষধ লাগে, আমি যে আর পারছি না রে। তখন আমি বললাম, মা ধৈর্য হারা হলো না, এই তো আমরা তো বড়ই হয়ে যাচ্ছি, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তোমার দুর্দিন শেষ হয়ে যাবে। তো এই কথা বলে মাকে সান্ত্বনা দেই। মা বলে, তুই তো ভালোই পেকে গেছিস, তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস? আমি বললাম, মা, কোথায় আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি? আচ্ছা বলো তো, আমরা কি বড় হচ্ছি না? বড় হয়ে আমরা কি বাড়িতে বসে থাকবো? আমরা কি কাজকর্ম করব না? আর কাজকর্ম করে টাকা পয়সা কি আমরা অন্যজনকে দিয়ে দিব? আমাদের পরিবারের তো দেব। তখন আমি মাকে বললাম, মা, 1 তারিখ থেকে আমি গার্মেন্টসে জয়েন করব। তখন বাবা বলল, মা তুই কোথায় যাবি রে? বাবা কাঁদতে কাঁদতে বলল, তুই ছোট মানুষ, তোকে কি গার্মেন্টসে নিবে? আমি বললাম, বাবা, গিয়ে দেখি, যদি নেই তাহলে তো ভালোই হবে, আর যদি না নেই কোনো একটা বাসার কাজ নেব। বাবা তখন বলল, হাই বিধাতা, তোমার এই কি খেলা? আমার মেয়ে পরের বাসায় গিয়ে কাজ করবে? এটাও আমার কানে শুনতে হলো। তখন আমি বললাম, বাবা, তুমি এভাবে বলছো কেন? বাসায় কাজ করলে কি মানুষ ছোট হয়ে যায়? তুমি ভুল বলেছ। বাসার কাজ করলে মানুষ ছোট হয় না, কোনো কাজেই মানুষ ছোট হয় না। কাজ করিতে আমাদেরকে খেতে হবে। বড় লোকরা কি কাজ করে না? বড় লোকরা কি বসে বসে খেতে পারে? তুমি জানো না বাবা, ওরাও দেখো গা, সারা দিন রাত 24 ঘন্টা কম্পিউটার টিপে, এমনিতেই কিন্তু রোজগার করতে পারে না। তখন বাবা বলল, তুই সত্যিই বলেছিস রে মা, কাজ করলে মানুষ ছোট হয় না, তুই ঠিকই বলেছিস, আমার ধারণাটাই ভুল ছিল। বাবা তখন আমার মাথা হাতিয়ে দিয়ে বলল, যা মা, দোয়া করে দিলাম, জীবনে অনেক বড় হ। তখন বাবার আশীর্বাদ নিয়ে আমার প্রতিবেশী এক বড় বোনের সাথে চাকরি করার জন্য গেলাম। কিন্তু যখন গেলাম, তারা আমাকে চাকরি দিতে চায় না। তারা বলে, তোমার বয়স কম, এই বয়সে চাকরি করা তোমার যোগ্যতা হয়নি।
তখন আমার প্রতিবেশী বোন বলল, তুই এখন কি করবি, তোকে তো গার্মেন্টসও নিচ্ছে না। তখন আমি বললাম, আমাকে যে কোনো একটা বাসার কাজে দিয়ে দিন, আমি বাসা বাড়ির কাজ করব। তখন সে অবাক হয়ে বলল, কি বলিস তুই, তুই বাসার কাজ করবি? এটা তো আমার বিশ্বাস হচ্ছে না, এত সুন্দরী একটা মেয়ে। আমি তখন বললাম, রাখো তোমার সুন্দরী, সুন্দর দয়ে কি পানি খাবো? বাবার প্রতিদিন ওষুধ লাগে, সংসার চলছে না, টাকা ছাড়া কোনো উপায় নেই, এই রূপ সুন্দর দিয়ে কোনো লাভ হবে না। তখন আমার বোন বলল, ঠিক আছে চল, তোকে উত্তরায় নিয়ে যাই, ওখানে ভালো ভালো সাহেবরা থাকেন, ওখানে তোকে একটা কাজের ব্যবস্থা করে দেই। তো আমি তখন বললাম, ঠিক আছে, যদি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি সারা জীবন তোমার ঋণী থাকবো। তখন সে বলল, এভাবে বলছিস কেন, তোকে একটা কাজের ব্যবস্থা করে দেব, এটা কি কঠিন কোনো বিষয় হলো? তখন সে আমাকে উত্তরা 4 নম্বর সেক্টরে নাইখা মৌসুমী আপুর বাসায় আমাকে কাজের জন্য দেয় এবং আমি সেখানে টুকটাক কাজ করি। তারা আমাকে বড় কোনো কাজ করতে দেয় না। সত্যি মৌসুমী আপু অনেক ভালো। এরপর ওমর সানি ভাইয়া, সেও অনেক ভালো। সিনেমাতে অনেক খারাপ অভিনয় করলেও বাস্তবে তার মতো মানুষই হয় না। তো আমি তাদের বাসাতেই কাজকাম করতেছি, মোটামুটি যে টাকা পয়সা পাই কম বেশ করে বাড়িতে পাঠাতে পারি এবং তা দিয়ে আমাদের সংসার ভালোই চলে। তখন মা, বাবা, ভাই বোন ভালোই চলছিল, কিন্তু যখন আমার বয়স 16 হলো তখন তো আমাদের খরচ আরও বেশি বেড়ে যায়, কিন্তু আমার চাকরির বেতন আর বাড়ে না। তখন মৌসুমী আপুকে আমি বলি যে, আপু আমি চাকরি করতে পারবো না, আমার আরও অনেক বেশি টাকার প্রয়োজন, ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করাতে হবে। তখন মৌসুমী আপু বলল, এটা কোনো সমস্যা নয়, তুমি যদি চাকরি না করতে পারো, কেন না, আমার বাসায় তোমার মতো 4 জন মেয়ে আছে, তোমাকে যদি অনেক বেশি টাকা দিতে হয় তাহলে তো তাদেরকেও বেতন বাড়াতে হবে, তো তোমার দাবি আমি মানতে পারবো না। তখন মৌসুমী আপু বলল, তুমি তাহলে অন্য জায়গায় চাকরি দেখতে পারো। আমি তখন বললাম, ঠিক আছে আপু। তখন আমি আমার সেই বোনের সাথে যোগাযোগ করলাম এবং আমার সমস্ত কথা তাকে বললাম। সে আমার সব ঘটনা শুনে বলল, বাংলাদেশে তুই এর চেয়ে আর বেশি বেতন পাবি না। তখন আমি বললাম, এই টাকা দিয়ে আমার কিছুই হয় না, আমার আরও অনেক বেশি টাকার প্রয়োজন, আমি কিভাবে আরও অনেক বেশি টাকা রোজগার করতে পারবো, আমাকে সেই রাস্তাটা দেখিয়ে দাও। তখন সে বলল, যদি এর চেয়ে বেশি টাকা কামাতে চাস তাহলে তোকে দেশের বাইরে যেতে হবে। আমি তখন বললাম, ঠিক আছে আমি যাব। তখন সে বলল, তুই কি মালয়েশিয়া যাবি? আমি বললাম, বিদেশে গেলে তো অনেক টাকা লাগে, এত টাকা কোথায় পাবো? সে তখন বলল, তুই যদি চাস তাহলে টাকা লাগবে না, শুধু তোর পাসপোর্টটা করবি আর আমি তোকে পাঠানোর ব্যবস্থা করে দেবো। তো এই কথা শুনে আমি তো মহা খুশি, টাকা ছাড়াই বিদেশ যাব, মাসে 1 লক্ষ টাকা করে কামাবো, 12 মাসে 12 লাখ, 5 বছর থাকতে পারলে 50-60 লাখ টাকা কামানো যাবে। তখন দেখি আমার চোখের সামনে শুধু টাকা আর টাকাই বাসে, তখন কি করব আর বুঝতে পারছি না, শুধু টাকার স্বপ্ন। তখন আমি তাকে বললাম, আমি বাড়িতে গিয়ে পাসপোর্টটা করে আসি, এবং তখন আমি বাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে গিয়ে পাসপোর্টটা করি এবং আমি পাসপোর্টটা জমা দিই। মাত্র 15 দিনের মধ্যেই আমি মালয়েশিয়ায় চলে যাই। মালয়েশিয়ায় গিয়ে আমি তো চমকে যাই, এত সুন্দর দেশ, এত বড় বড় বিল্ডিং, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কারা কারা মালয়েশিয়ায় গিয়েছেন, কাদের অভিজ্ঞতা আছে আপনারা কমেন্টে জানাবেন। তারপর সেখানে নিয়ে আমাকে একটা হোটেলে উঠায় এবং বলে, এই হোটেলেই তোমার চাকরি। আমি তখন বললাম, আমাকে কি কাজ করতে হবে? তারা প্রথম কিছুই বলে নাই, কিন্তু আমি বুঝতে পেরেছি এখানে আমার কি কাজ করতে হবে যা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি, সেই সব কাজ আমাকেই করতে হবে। তখন আমি মনে মনে চিন্তা করি, কি পাপ করেছিলাম, কি লোভ করেছি আমি, আমাকে কোথায় নিয়ে আসলো? বেশি লোভ করেছি বলে আজকে আমি এই বিপদে পড়েছি, যদি লোভ না করতাম তাহলে আমার এই বিপদটা হতো না। এখন আমি কিভাবে দেশে যাব, কে আমাকে দেশে নিয়ে যাবে, কিভাবে এদের হাত থেকে আমি রেহাই পাবো, তা আমি চিন্তা করে পাচ্ছিলাম না। তখন মনে মনে ভাবতাম, বাংলাদেশে যে কাজকর্ম করেছি সেটাই তো আমার ভালো ছিল, বেশি লোভ করে এখন আমি বিপদে পড়েছি, এখন আমাকে খেয়ে বাঁচাবে, সেই কথা চিন্তা করতে করতে আমার যেন আর দিন যায় না আর রাত যায় না। আর তখন হোটেলে আমাকে নিয়ে আলোচনা করে, 2-1 দিনের মধ্যেই তোমার কাজ শুরু হবে। তখন তো আমার আর বোঝার বাকি নেই, এখানে বিদেশি পর্যটকদেরকে বিভিন্নভাবে মনোরঞ্জন করতে হবে, মনোরঞ্জন করাটাই আমার ডিউটি।